শওকতের গলা স্বর বদলে গেল এবার। সতর্ক কণ্ঠে বললেন, কি করেছো তুমি জেসমিন? প্রশ্নটা হবে কি করিনি, কারণ আমি তো সব করেছি। তোমার ভাই ওই দিন আমাকে খুব শাসাচ্ছিল জানো, করবে সেই করবে, অথচ কিছুই করার আগেই বেচারাকে গুটিতে আমি মাত দিয়ে দিয়েছি। এখন নিশ্চয়ই গুনগান করে কাঁদছে। ইস, মায়া হচ্ছে ওনার জন্য। প্লিজ এগিয়ে বলে যান না কাঁদে। কারণ যে ভাইয়ের জন্য অচেনা এক মহিলার সাথে উনি এত জঘন্য ভাষায় হস্তবিহিত করলো, ওনার বাচ্চা তো সেই নিয়ে গেছে, ওনার ভাইয়ের একমাত্র প্রেমিক। শওকত স্তম্ভের ন্যায় আওড়ালেন, জেসমিন, বাচ্চা তুমি চুরি করিয়েছো? শুধু চুরি করাইনি, মারতে পাঠিয়ে দিয়েছি। এতক্ষণে বোধহয় কাজ শেষও হয়ে গেছে। বললাম না, সবে শুরু। আমার বাচ্চাটা যখন বাঁচেনি সৈকত, তোমার পরিবারের একটা বাচ্চাকে আমি বাঁচতে দেব না। তোমার ছেলেদেরও আমি শেষ করে দিব। আই প্রমিস ইউ। ধরে ধরে শেষ করে দেব আমি সবাইকে। ইয়াসির এত বেশি শুনতে পায়নি। ঠকঠক করা হাত থেকে ফোনটা ঝুপ করে পড়ে গেল নিচে। বুক জ্বলছে, চোখের সামনে লালচে অন্ধকারে তলিয়েছে সব। তখনই ছুটে এসে দরজায় দাঁড়ালেন শওকত। ভদ্রলোকের শক্ত চোয়াল বদলালো। মেঝেতে পড়ে থাকা ফোন আর ইয়াসিরের চলাচল চোখের আগুন দেখে অতটুকু ছেলে, অথচ ঘাবড়ে গেলেন শওকত। পড়ে থাকা ফোনটা তখনও বাজছে। বেশি আসা কথোপকথন শুনে ভদ্রলোকের মুখ বিপন্ন হলো। পাংশুটে দেখালো চোখ দুটো। ওপাশ থেকে ধীরজ পায়ে হেঁটে এসে বাবার মুখোমুখি থামলো ইয়াসির। শওকত হাঁ করতে গেলেন, পূর্বে ঘৃণায় উগলে পড়ল ছেলেটা। মেঝেতে একদোলা থুতু ফেলে বলল, ছি। বাড়িতে তখন সবাই আছে। ইয়াসির ছুটে বেরিয়ে যেতেই শওকত আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেলেন। ছেলেটা যদি গিয়ে সবাইকে সব কথা বলে দেয়। তস্ত্র পিছু নিলেন ওর, অথচ ইয়াসির নিচে নামেনি। উপরে সিঁড়ি গোড়ায় এসে দাঁড়িয়ে গেল হঠাৎ। তখন দুপুরবেলা একসাথে খেতে বসেছে সবাই। ইউসাকে কোলে নিয়ে চেয়ারে বসেছিলেন রেহনুমা। তনিমা পাশে দাঁড়িয়ে তাকে মুখে তুলে খাওয়াচ্ছেন। অয়নের থালায় এটা সেটা বেড়ে দিচ্ছেন সাইফুল। দাদুভাই দিদুন প্রত্যেকই ছিল। বাড়ির দেওয়ালগুলোই তখনও দুটো সন্তান হারিয়ে যাওয়ার বিষণ্ণতা লেগে। অথচ এসবের মাঝেও সকলের এই মিল, এই ভালোবাসার, এই আন্তরিকতা থমকে রাখল কিশোরকে। নিচে আর এলো না ইয়াসির। অসহায় চোখে কিছুক্ষণ চেয়ে থাকে, ফের ছুটে ঢুকে গেল কামরায়। তার দৌড় চাপানো শব্দ পৌঁছে গেল খাবার ঘরে। সবার সাথে সাথে একচোট কেঁপে উঠলেন শওকত। কয়েক পাক বেগ বদলে নেওয়া হাওয়া ইয়াসিরকে ফের বর্তমানে আনলো। গৌরবনে যুবকের মুখে এমন ঘর অমানিসা আর্দ্র স্বরে বলল। ইয়াসির চোখ খিচে থামে, ফের বলে, একটা ছেলের কাছে তার বাবা আইডল, তার আদর্শ হয়। আমিও আমার বাবাকে আইডল হিসেবেই জানতাম। ভাবতাম বড় হয়ে বাবার মতো অফিসার হব, দেশের সেবা করব। অথচ আমার সেই বাবা এক মেয়েকে মিথ্যে কথা বলে আমার জীবিত মাকে মৃত বানিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলল, যার গর্ভে বাবার অবৈধ সন্তান। অতটুকু বয়সে নিজের বাবার এমন কুৎসিত চরিত্রটা জানার পর আমার সারা শরীর ঘৃণায় রিরি করছিল। যে সময়টায় ছোট মা উদ্গ্রীব হয়ে প্রহর গুনতেন মেয়ের একটা খবর পাবার আশায়, চাচ্চু প্রতি সপ্তাহে নুননগরের থানায় চক্কর কেটে আসতেন। সেখানে সব জেনেও আমি কাউকে কিচ্ছু বলতে পারিনি। কি করে বলতাম? ওই লোকটা যেমনই হোক, যাই হোক, উনি তো আমার বাবা। সব জানার পর আমি যেভাবে ওনাকে থু দিয়ে এলাম, বাড়ির সবাইও নিশ্চয়ই তাই করবে। যে চাচ্চু ভাই অন্তপ্রাণ, যে ছোট মা ভাসুরকে শ্রদ্ধায় মাথায় করে রাখেন, আমার মা এত কিছুর পরে যখন স্বামীর একটু যত্ন পেতে শুরু করলেন, এসব জানলে যে প্রত্যেকেই ঘৃণা করবে তাকে, সবার সম্পর্কে ভাঙন ধরবে। আমাদের এতদিনের একসাথে থাকা, আমাদের পরিবার সব ভেঙে যাবে, সব। তাই চুপচাপ নিজের মাঝে দাফন করলাম সত্যিটা। কিন্তু দিন যত যাচ্ছিল, এই অপরাধবোধ, এই ঘা কুড়ে কুড়ে খেতে শুরু করলো আমাকে। যখন দেখতাম ইউসার জন্মদিন এলে ছোট মা পাগলামো করছেন, ছোট চাচু খবর নিতে ক্লান্ত হচ্ছেন না, ভাতের থালায় আঙুল নাড়তে নাড়তে চোখের জল মুছছেন। আমার মা সায়নের শোকে রুম অন্ধকার করে গুনগুন করে কাঁদতেন। আর আমার বাবা তার প্রেমিকার অন্যায় নিজের স্বার্থে চুপ করে গিলে ফেলেছেন। তখন আমার আমাকেই সব থেকে বড় কালপ্রিট মনে হতো। কেন আমি কাউকে কিছু বলতে পারিনি। তুষি ধরফড়িয়ে শুধালো, আর জাজমিনের কি হয়েছিল? জানি না। ওইটুকু বয়সে ওনার খোঁজ নেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না। যখন একটু বড় হলাম, সোর্স লাগিয়েছিলাম একবার। ওনার বাবা রিটায়ার্ড কমিশনার ছিলেন। পুরো পরিবারের সবাই নিউ ইয়র্কে সেটেলড, কেবল জেসমিন থাকতেন এখানে।
ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট ছিলেন তিনি, তাই মেয়ে কি করতো কি না করতো ওনারা জানতেন না। খোঁজ নেওয়ার পর জানতে পারি শি কমিটেড সুইসাইড। তুষি সুসাইড মানে বোঝে, আতকে বলল, সে কি? আমাদের পরিবারকে শেষ করে দেওয়াটা ওনার হুমকি ছিল, যাতে বাবা ফিরে যান। কিন্তু বাবা ফিরলেন না, উল্টো ওনার সাথে যোগাযোগ করার সব রাস্তা বন্ধ করে দিলেন। হয়তো এই অবজ্ঞা নিতে পারেননি তাই। আর ঠিক এই কারণেই আমি আমার বাবাকে ঘৃণা করি। বউ সন্তান থাকা সত্ত্বেও একটা মেয়েকে মিথ্যা বলে দিনের পর দিন বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে সর্বশান্ত করে দেওয়া মানুষটাকে আমি নিজের সবটুকু দিয়ে ঘৃণা করি। জেসমিনের তো দোষ নেই, সব দোষ ওনার। ওনার এই ব্যভিচার, এই পাপের জন্য কতগুলো জীবন শেষ হয়ে গেল। একটা বাচ্চা তো পৃথিবীতে আসার সুযোগই পেল না। কতগুলো মা তার সন্তান হারিয়েছে, কতগুলো মেয়ে তাদের বেঁচে থাকা সুখ হারিয়েছে। এরপরে ওই লোকটাকে আমি কি করে বাবা ডাকবো? আমি ওনার সন্তান ভাবলেই তো আমার নিজের প্রতি ঘৃণা হয়। তাই আমি ওনাকে কোনো দিনও ক্ষমা করব না, কোনো দিন না। চাঁদের আলোয় তুষি স্পষ্ট দেখল ইয়াসিরের চোখের কোণ বেয়ে একটা জলের ধারা নেমেছে। মেয়েটা নিজেও কাঁদছিল, অথচ প্রিয় পুরুষের চোখের পানিতে ভেতরটা কেঁপে উঠল সজোরে। অধৈর্য হাতে পানিটা মুছে দিল তুষি, অস্থির চিত্তে বলল, কাঁদবেন না, কাঁদবেন না। ইয়াসির সদূর থেকে চোখ এনে পাশ ফিরে চাইল, ফেলল তুষির মেদুর মুখে। মেয়েটার নরম দৃষ্টিতে অগাধ মায়া, ভরসা অনেক। কয়েক সেকেন্ড নিশ্চুপ চেয়ে রইল সে, তারপর কিছু একটা হয়তো হলো। আচমকা হুড়মুড় করে তুষিকে জড়িয়ে ধরল ইয়াসির, এত দ্রুত, এত জোরে, রীতিমতো তুষির শীর্ণ বুকের ভেতর তার মাথা ঢুকে যায়। অপ্রস্তুতি আর হক জাগানোর দোলনায় কাঠের গায়ে হেলে পড়ে মেয়েটা। বলিষ্ঠ দুহাত দিয়ে তুষির পাতলা শরীরটাকে ইয়াসির এত আষ্টে পিষ্টে ধরেছে, রীতিমতো ওর শ্বাস নেওয়া দুষ্কর হয়ে এলো, কিন্তু শব্দ করলো না। তুষি কাঁপা কাঁপা হাত দুটো তুলে ইয়াসিরের পিঠে রাখলো সে। পরপর খুব শক্ত করলো বাঁধন। আজকের এই লুটপাট হওয়া জ্যোৎস্নায় প্রথমবার দুটো শরীর মিশল একে অন্যের সাথে। এরপর কি হবে কে জানে। তুষি ঝড়ে বেগে ছুটছিল, মহাকাশ থেকে পৃথিবীতে খসে পড়া উল্কার মতো গতি। ঠিক তখনই সামনে পড়লেন হাসনা। ছুটন্ত মেয়েটার দুই বাহু কেমনে থাপায় মেরে ধরলেন দুহাতে, অধৈর্য চিত্রে বলেন, আরে ভূত, তুই তো উঠতেছস, আমি সকালে তোরে খুঁজতেছি। তুষি যাচ্ছিল মিশনে, ইয়াসিরকে ভালোবাসার কথা বলতে যাওয়ার মিশন। ভীষণ জরুরি এই কাজের মধ্যে আচমকা বিঘ্ন পেয়ে ভরকে গেল কিছুটা। দাদির রুগ্ন মুখখানা দেখে চোখ ঝাপটাল কয়েকবার, পরপরই হড়বড় করে বলল, উফ দাদি, তোমার সাথে আমি পরে কথা বলবো, আপাতত ছাড়ো, আমার খুব তাড়া আছে। কি এ তারা, পায়খানা যাইতেছস? তুষি নাক সিটকে বলল, ইসি, তোমাকে না কতবার বলেছি পায়খানা বলবে না। ওয়াশরুম দাদি, ওয়াশরুম, অন্তত টয়লেট বলো। ওডি আমার মুহে আহে না। যাগ্গে, সব কথার এক কথা, আমাকে এখন যেতে হবে। সরো দাদি, সরে দাঁড়াও। আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, এই কাজে আমার সফল হতেই হবে। তুষি দাদির হাতটা নিয়ে মাথা রাখল, মুখভঙ্গি খুব গুরুতর। আমাকে একটু দোয়া করে দাও তো দাদি। হাসনা কিছুই বুঝতে পারছি না, বোকা বোকা কণ্ঠে বলেন, পায়খানা যাইতে আবার দোয়া লাগে? তুষি ক্লান্ত চোখে চাইল। আমি তোমার পায়খানায় যাচ্ছি না দাদি। তাইলে কই যাস? বললাম না জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি। আর কোনো কথা নয়, নাস্তা করেছো? হাসনা মাথা নাড়লেন দুদিকে। তুষি মুহূর্তে তার শরীরটা খাবার রুমের দিকে ঘুরিয়ে দিল, বলল, তাহলে যাও, কুইক, আই গো টু মাই মিশন। মেয়েটা আবার ছুটল, দুমদাম আওয়াজ তুলে বেয়ে চলল এক একটা সিঁড়ি। হাসনা সাবধান করলেন, আস্তে আস্তে যাবো, পইরা দাঁত ভাঙ্গো। তুষি শুনল না, দৌড়ে ইয়াসিরের রুমের পথ ধরল। হাসনা মাথা নেড়ে শ্বাস ফেলেন, তারপর গুটি গুটি পায়ে এগোলেন খাবার রুমের দিকে। টেবিলে আপাতত ফাঁকা। তনিমা রেহনুমা দুজনেই আছেন। ওনাকে দেখেই বললেন, খালা উঠেছেন, আসুন খেতে আসুন। সংকোচ নিয়ে হাসলেন হাসনা। তুষিকে ছাড়া বাড়িতে তার চেনা কেউ নেই, তাই কেমন লজ্জা লজ্জা করছে। রেহনুমা চেয়ার টেনে দিলেন, শুধালেন, ঘুম ভালো হয়েছে খালা? ঘাড় কাত করলেন তিনি। ওহ, দোনামোনা করে বসতে সামনে সিরামিকের প্লেটটাই পরোটা মাংস বলল। হাসনা অবাক চোখে চেয়ে রইলেন ফলের রস ভর্তি বড় জগটার দিকে। সারা টেবিলে খাবারের ছড়াছড়ি। এত তো খাবার এরা শুধু সকালেই খায়, আর এইবারে মেয়ে হয়ে তুষি কিনা সারা জীবন ভরে এক মুঠো জলমুড়ি খেয়ে কাটিয়ে দিল। হতভাগী মেয়েটার মায়েই হাসনার বুকখানা ফের হু হু করে ওঠে। আলগোছে আঁচল মুছে চোখ মুছলেন তিনি।
কিন্তু দেখে ফেললেন তনিমা, আশ্চর্য হয়ে বললেন, মা আপনিও কাঁদছেন কেন? এমনি আপনাগো আন্তরিকতা দেখে। রেহনুমা বললেন, এ আবার কি কথা খালা? আপনি আমাদের মেহমান, মেহমানদের কদর করব না? হাসনা একটু হাসলেন, বললেন, আচ্ছা আমি একলা খামু, আর কেউ খাইব না? এ বাড়িতে ছুটির দিন ছাড়া সবাইকে এক টেবিলে পাওয়া মুশকিল। যে যখন নামে সে খেয়ে চলে যায়। আর ভাইজান তো অসুস্থ, তাই ঘরে খাবেন। মাও অতটা নিচে আসা যাওয়া করেন না। ইউসা মেন্তুর খাওয়াও শেষ। আপনি খান, বাকিরা আস্তে আস্তে নামবে। তুষি কি উঠেছে খালা? হ দেখলাম তো, ডাকলাম, কইলাম আইতাছি। পাঞ্চে মুখে মাথা নাড়লেন রেহনুমা। মেয়েটার জন্য তিনি খুব যত্নে ফুড কাস্টার্ড করেছেন। গতবার যখন বানালেন একেবারে বাটি চেটেপুটে খেয়েছিল। এখন তো মায়ের উপর তার অসীম রাগ। খাবি তো? হাসনা প্রশ্ন করলেন তক্ষুনি, কণ্ঠে নম্রতা। আপনাগো বাড়িতে আর কেডা কেডা থায়? তনিমা বললেন, এই তো আমরা দুজন, দুই যা আর আমাদের স্বামী বাচ্চা কাচ্চা। তবে আমাদের সাথে আমার ননদের মেয়েও থাকে। ওর মা বাবা বিদেশে থাকে তো, মেয়েটা আবার ওর নানুকে ছাড়া থাকতে পারে না। ওরা অবশ্য আজ বিকেলেই চলে আসবে। হাসনা মাথা ঝাঁকলেন, তুষ্ট কণ্ঠে বলেন, আপনারা অনেক ভালো মানুষ, এত বড় লোক মানুষে আমি এরম এত মন মানসিকতা দেখি নাই। আমি একটা অনুরোধ করলে কি রাখবেন? জি বলুন না। বৃদ্ধা বড় ব্যাকুল কণ্ঠে বললেন, আমি কি তুষিরে মাঝে মাঝে দেখতে আইতে পারমু? রেহনুমা তনিমা মুখ চাউচাই করলেন, পরপরই হেসে ফেললেন দুজনে, বলেন, এটা একটা কথা হলো? আপনি ওর দাদি, আপনি আসবেন না তো কে আসবে? রেহনুমা বললেন, আপনার যখন ইচ্ছে হবে তখনই আসবেন। সৈয়দ বাড়ি আপনার জন্যে একেবারে উন্মুক্ত। হাসনার বুক ভরে গেল, মাথা নাড়লেন খুশি মনে। গত রাত থেকে এই ব্যাপারটা নিয়ে খচখচ লাগছিল খুব। এবার শান্তিতে খাওয়া যাবে। তুষির স্ফূর্ত গতির বেগ কষল ইয়াসিরের দোরগড়ায় এসে। ঠোঁটে ঠোঁট চেপে পর্দা সরিয়ে এক চোখ দিয়ে তাকালো ভেতরে। ইয়াসির ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে, পরনে বারগেন্ডি শার্ট। এক্ষুনি বের হবে হয়তো, পারফিউম চড়াচ্ছে গায়ে, এত কড়া ঘ্রাণ। তুষি অন্তঃপটের সাথে সাথে মাথাটাও ধরে গেল নেশাতে। বড় করে শ্বাস টানল সে। এই ঘ্রাণ ও কালকেও পেয়েছে মানুষটা জড়িয়ে ধরার সময়। ফের এই দৃশ্য তুষির চোখের পর্দায় ভেসে উঠল। লজ্জায় লাল হলো গাল, পুরন্ত ঠোঁট জোড়া আপনা আপনি সরল দুদিকে। কাল ইয়াসির বুঝিয়েছে তুষির প্রতি তার অনুভূতি আছে, মায়া আছে, টান আছে, কোথাও হয়তো ভালোবাসাও আছে। আর সেই সাহস থেকেই এখানে এসে দাঁড়িয়েছে ও। না, আর সময় নষ্ট নয়। আজ ভেতরে সবটা উগরে দেবে তুষি, বলবে তার মনের কথা। তুষি বিড়বিড় করে প্র্যাকটিস করলো, মাথা নাড়িয়ে নাড়িয়ে ভাবলো, ভেতরে যাব, ওনার সামনে দাঁড়াবো, একদম সোজা চোখে চোখ রেখে বলবো আমি আপনাকে ভালোবাসি। বলা শেষ, সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে আসবো, আবার বোঝাবো আমি খুব লজ্জা পাচ্ছি। ওনাকে পাল্টা কিছু বলার সুযোগই দেব না। তারপর বুক ভরে দম টানলো তুষি, মাথা নামিয়ে উকি দিয়ে বলল, টুকি, আমি একটু এই ঘরে ঢুকি। ইয়াসিরের ব্যস্ত হাত থামল, গুছিয়ে গেল ভুরু চোরা। হতভম্ব চিত্রে ঘাড় হালকা করে দেখল দড়ির দিকটা। বুঝতে অসুবিধা হলো না এটা কার গলা। গালের ভেতর জিভ ঠেলে নিঃশব্দে হাসল সে, অথচ গম্ভীর গলায় বলল, কেন? এই ঘরে কি কাজ? তুষি শোধ করে ঢুকে আসে। আজ যেন তার মতো সাহসী কেউ নেই। বুক টান টান করে বলে, কোনো কাজ নেই, আসলে বাবা বলেছেন এখন থেকে বাড়িটা আমারও। আমি চাইলে যখন তখন এদিক সেদিক যেতেই পারি। আর সেই এদিক সেদিকের মধ্যে তো আপনার ঘরটাও পড়ে, তাই আমি এবার থেকে ইচ্ছে হলেই আপনার ঘরে আসব। পুরোপুরি শরীর ঘুরিয়ে ফেল ইয়াসির, ভুরু নাচিয়ে বলল। তাই? হাসি মুখে সদর্পে মাথা নাড়ল তুষি। ইয়াসির আশেপাশে তাকালো, ও আগ বাড়িয়ে বলল, আমাকে বসতে দেওয়ার জন্য চেয়ার খুঁজছেন? লাগবে না, লাগবে না, আমি দাঁড়িয়ে থাকতে পারি। ইয়াসির ফোঁস করে শ্বাস ফেলে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলো। রিভলভার হাতে নিয়ে ফিরতে আতঙ্কে ছিটকে পিছিয়ে গেল মেয়েটা। চোখ বড় বড় করে বলল, এটা এটা কেন বের করছেন? বলো এবার, কি বলছিলে? তুষি সজোরে মাথা নাড়ল। না না, কিছু না। আম- আমি আমি যাই। মেয়েটা ফিরতে নিলে ইয়াসির বলল, ভয় নেই, তোমার মতো চোরকে গুলি করে আমি আমার রিভলভারের অপমান করব না।
তুষির মেজাজ চটে গেল এবার। সরু নাক ফুলে উঠল রাগে, অথচ মিনমিন করে বলল, সবসময় চোর চোর করবেন না তো। কোন একটা লেভেলে কিন্তু আমি ট্যালেন্টেড, বুঝলেন? ইয়াসির দুই ভুরু উঁচাই, কণ্ঠে বিদ্রুপ। ট্যালেন্টেড? তাহলে তো সেই কোনো একটা লেভেলে সবাই রবীন্দ্রনাথ, সবাই নজরুল। আর কিছু? অপমানে চুপসে গেল তুষি। তর্কে জেতার মতো যুক্তি তার ভান্ডারে এই মুহূর্তে নেই। ইয়াসির তাড়া দেয়, এনিথিং এলস? হুম। আমি বের হব, কোনো দরকার? তুষি যেন হুঁশ পেল, সতর্ক চিত্রে ভাবল। এই বাবা, আমি তো অন্য কাজে এসেছিলাম। সহসা উদ্বেগ নিয়ে বলল, জি, মানে হ্যাঁ, আমি আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলতে বলতে তুষির হাবভাবের একটা বিস্তর পরিবর্তন লক্ষ্য করল ইয়াসির। অমনি মুখভঙ্গি বদলে গেল তার। সূক্ষ্ম তীক্ষ্ণ চোখটাই অস্বস্তির মেলা বসল। ঠোঁট শক্ত করে খুব ছোট শব্দে বলল। বলো। তুষির অভিব্যক্তি পাল্টেছে। চঞ্চলা উজ্জ্বল মুখশ্রী মিয়ে গেছে লাজে। কানে পিঠে চুল গুজে চিবুকটাকে বুকে নামিয়ে নিল। মিহিস্বরে বলল, আমি আসলে আমি আমি আসলে আমি তুষি ঢোক গিলল, কথা বেরোচ্ছে না। মনে হচ্ছে দুনিয়ার সকল লজ্জা কাঁধে এসে বসেছে। জড়তার একটা লম্বা হাত চেপে ধরেছে শ্বাসনালী। কি আশ্চর্য, ও তো প্র্যাকটিস করে এসেছিল। মেয়েটা ফের চেষ্টা করলো, থেমে থেমে বলল, আমি আসলে আমি আপনাকে ওই আমি মানে আমি আম, ইয়ে ওই মানে আমি ইয়াসির ধৈর্যের খেয়েই হারালো। কড়কড়ে রুক্ষ স্বরে বলল, আমি কি? দমকটা হাতুড়ি হয়ে তুষির বুকে বাড়ি মারল। ভয়টয়ে মুখ ফসকে বেরিয়ে গেল। আমি ভাত খাবো। এসে চাকা খাই। হ্যাঁ? না না, আমি রুটি খাবো। কি? তুষি জিভ কাটল। হতবুদ্ধি চোখে চেয়ে আছে ইয়াসির। ওই দৃষ্টিতে আরো গুলিয়ে গেল মেয়েটা। হাড়ে হাড়ে বুঝলো যতটা সহজ ভেবেছিল এসব ভালোবাসি ভালোবাসি ততটাই কঠিন। আর তার চেয়েও কঠিন এগুলো মুখ ফুটে বলা, যা এই মুহূর্তে তুষির পক্ষে অসম্ভব। লজ্জার ব্যর্থতা নিয়ে মেয়েটা আর দাঁড়িয়ে থাকতে পারল না। কিছু না বলে বেরিয়ে এলো ছুটে। ব্যাপারটাই আরও বোকা বনে গেল ইয়াসির। এলোমেলো চোখের পাতা ফেলে গলা তুলে ডাকলো, এই মেয়ে, আশ্চর্য! এই চোর! ডাক শুনো থামল না তুষি। একেবারের বৈশাখের হাওয়ার মতো দুরন্ত গতিতে নেমে এলো নিচে। খাবারের টেবিলের ওখান থেকে তনিমা ডাকলেন, হাসনাও ডাকলেন দুবার, কিন্তু কিছুতেই ওর পথ রোধ করা গেল না। এক ছুটে সোজা নিজের রুমে ঢুকলো তুষি। ইউষা তখনই হয়তো গিয়েছে কোথাও। ফাঁকা ঘরে তুষির রাগ দ্বিগুণ বেড়ে গেল। নিজের উপর বিরক্তি দিতে চৌচির হলো মাথাটা। ব্যাঙের মতো লাফাতে লাফাতে গিয়ে কি লাভ হলো? একটা টু শব্দ তো করতে পারলো না। তুষি বুঝলো না এই রাগ এখন কার উপরে ছাড়বে। গজগজ করতে করতে টেবিলের কাছে গিয়ে দাঁড়ালো। খাতা কলম বের করলো দুমদাম করে। হাত চেপে ঝুঁকে ঝুঁকে লিখলো, তুষি রে তুষি, খা গরুর ভুসি। বলতে তো পারলি না বিটকেল তোমার ভালোবাসি। তারপর কাগজটা খাতা থেকে একটানে ছিঁড়ে মুঠোয় ভরে দুমড়ে মুছে মাথার উপর দিয়ে পিছনে ছুঁড়ে ফেল সে। তখনই একজোড়া বুট পরা এসে চোখ কাঠে থামালো। দলা করা কাগজটা গিয়ে পড়ল ঠিক তার সামনে। একটু থমকালো ইয়াসির। বিভ্রান্ত চিত্তে নিচু হয়ে তুলল কাগজটা। ভাঁজ খুলে পড়তে চোখ যারা বেঁকে বসলো। আরও প্রশ্ন ছিল কৌতূহলে। বিটকেলকে? তুষি এপাশ ফিরে ফুঁসছিল। কণ্ঠ শুনে চমকে পিছু ফিরল সহসা। ইয়াসিরকে দেখে ভীষণ বিস্ময়ে চোখ কপালে উঠে গেল। এই রে, বিটকেলই জিজ্ঞেস করছে বিটকেলকে। এখন কি বলবে ও? তবে ইয়াসির উত্তরের আশায় নেই। কাগজটা ফের পড়ল সে। ঠান্ডা চোখ তুলে আরেক পল দেখল তুষি। ঘামে চ্যাটচেটে মুখ। কিছু বুঝলো কি না জানা নেই। কপালে আচমকা কপাল টান টান করে ফেলো ইয়াসির। বদলে গেল চোয়াল। গাঢ় ভারী অস্বস্তিতে লেপটে এলো চাউনিরা। শক্তপোক্ত চিবুক হঠাৎই কেমন থম ধরে গেল। তুরন্ত কাগজটা ফেলে দিয়ে হনন পায়ে চলে গেল ইয়াসির। তুষি বিভ্রান্ত হয় ছুটে এসে দরজার কাঠ দুহাতে আগলে ঝুলে পড়ে। ততক্ষণে সদর দরজা পার করে চলে যাচ্ছে ইয়াসির। তনিমা ব্যস্ত গলায় পিছু ডেকে বললেন, স্বার্থ শোন, কিছু কথা ছিল। ছেলেটা থামিনি, খুব থমথমে স্বরে জানিয়ে দিল। রাতে? কিন্তু সবটা তুষির মাথার উপর দিয়ে গেল। এমন কেন করলেন উনি? উনি কি কিছু বুঝেছেন? বুঝে কি রেগে গেলেন নাকি?
লজ্জা পেলেন। মেয়েটা এতটা প্রশ্নের জ্বালা সহ্য করতে পারল না। ইয়াসিরের মতো পাথর গোটা জন্মে ও দুটো দেখনি। এই লোকের মন বোঝার চেয়ে সাকিব খান কখন কোন মেয়েকে ভালোবাসে সেটা বোঝা সহজ। ঠোঁট ফুলিয়ে ধপাস করে গিয়েই বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল তুষি। এখন কপালে কোন শনি আছে কে জানে। তুষি বালিশে নাক মুখ গুজিয়ে উল্টো হয়ে পড়েছিল। ইউষা রুমে এলো তখনই আশ্চর্য হয়ে বলল, তুষি, কি হয়েছে? মেয়েটা সাড়া দিল না। একটু ঝুঁকে মাথায় চাটি মারল ইউষা। এই, এভাবে লটকে আছো কেন? বড় মা, বড় মা কখন থেকে ডাকছে, খাবে না? তুষি দুঃখী দুঃখী গলায় জানালো, আমার মন এই দুনিয়া থেকে উঠে গেছে ইউষা। এখানে সচ্চা পেয়ার আর সচ্চা ইয়ারের কোনো দাম নেই। কি কম আছে আমার ভালোবাসায় যে তোমার বিটকেল ভাই সবসময় এমন ভাব নিয়ে থাকে? ইউষার সব কৌতূহল শেষ। বুঝে নিল তুষি যে কাজে হন্তদন্ত পায়ে ছুটেছিল তখন তার কিচ্ছুটি হয়নি। নিশ্চয়ই কিছু বলতে পারেনি ভাইয়াকে। তুষি ফের বলল, তোমার ভাই খুব খারাপ, বিটকেল ব্যাককেল বদমহিষ একটা আলু ভাজা। তোমার ভাই সারাদিন কাপড়ের মতো চিপলেও মুখ দিয়ে এক ফোঁটা রস বের হয় না। কেন যে আমি ওই টালটু বল্টু পুলিশটাকে ভালোবাসতে গেলাম, ওটাকে ভালোবাসার আগে আমার মনের মধ্যে আগুন লেগে পুড়ে কেন গেল না? কেন কেন কেন? ইউষা কপাল চাপড়ে বলল, হায় আল্লাহ, এই মেয়ে তো দুদিন প্রেমে পড়েই মাথা খারাপ হয়ে গেছে। তুষি মুখ তুলে চাইল, খুব সিরিয়াস হয়ে বলল, 2 দিন মানে? তোমার কি আমার প্রেমকে সন্দেহ হচ্ছে? না না, সন্দেহ কেন হবে? তোমার মুখে তো লেখা আছে তুমি ভাইয়াকে কতটা ভালোবাসো। তুষি উঠে বসল, ঠোঁট উল্টে বলল, আমার সাথে চালাকি করো না ইউষা। আমি কিন্তু এই মুহূর্তে পেছনে অদৃশ্য পেট্রোল নিয়ে ঘুরছি। ওই বিটকেল আমাকে ভালোবাসতে রাজি না হলে দেহ মন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব আমি। আর তুমি কিনা মজা নিচ্ছ? ইউষা ঠোঁট চেপে হাসল, পাশে বসে গলা জড়িয়ে ধরে বলল, আরে বোকা মেয়ে, ভালোবাসলে একটু ধৈর্য রাখতে হয়। এত তাড়াতাড়ি হাল ছাড়লে হবে? আর ভাইয়া তোমাকে ভালোবাসবে না কেন? আমার বোনটা কত মিষ্টি, এত মিষ্টি। এড়িয়ে যাওয়ার সাহস আছে কারো? তুষি ভরসা পেল না, চিন্তিত মুখে বলল, কি যে চলছে ওনার মনে! যা চলেছে, এখন চলো, নাস্তা করবে, সবাই বসে আছে। ইউষা হাত ধরে টানল। তুষি বলল, আচ্ছা তুমি না ক্লাসে যাবে, গেলে না যে? কি আর বলবো, ভার্সিটির ক্লাস এরকমই হয়। একটু আগে গ্রুপে ইনফর্ম করে দিয়েছে ক্লাস ক্যান্সেল। তবে ভালো হয়েছে না, বাড়িতে আজ প্রচুর কাজ বুঝলে, বিকেলে ফুপিরা আসছেন। ফুপু? তোমার ফুপু? আমার একার নয়, আমাদের। তুষি মাথা নাড়ল। ও হ্যাঁ, আচ্ছা উনি কেমন আছে? ওই ডাইনিটার মতো নাকি তোমাদের মতো? ইউষা মিটিমিটি হাসল। এলেই বুঝবে। এখন চলো তো, আমি তখন ঠিক করে রাস্তা করিনি, তোমার জন্য বসেছিলাম, এসো। চলো চলো। অন ডাইনিং রুমে হাজির হয়েছে মাত্র। চেয়ারের হাতলে সফেদ অ্যাপ্রন ঝুলিয়ে রেখে খেতে বসলো। এরই মাঝে এসে দাঁড়ালো ওরা। ছেলেটা চোখ সোজাসুজি বর্তালো তুষির হাস্যোজ্জ্বল আদলে। দু চোখ মাখানো বিমোহনী চিৎকার করে হাসলো সে। পাশে চেয়ার দেখিয়ে বলল, বসো। ইউষার ঠোঁটে হাসি ধপ করে নিভে গেল অমনি। ভেতরটা ক্ষয়ে গেল উঁচু পাহাড় ধসে পড়ার শব্দে। চোখ জ্বলছে যেন সবিকে আনতে চাইছে বড় কোনো সুনামি। কিন্তু ইউষা তো এখন কাঁদবে না। নিজের বদ্ধ ঘর ছাড়া এই হাহাকারের সাক্ষী আর কাউকে হতে দেবে না সে। সাইফুল প্রফুল্ল স্বরে বললেন, আরে আমার 2 মা দেখছি, আয় আয় বাবার পাশে বস। বলা মাত্রই তুরন্ত বেগে ছুটে গেল তুষি। বাবার পাশের ফাঁকা চেয়ারটাই বসলো তাড়াহুড়ো করে। মাথা নাচিয়ে নাচিয়ে বলল, আমি আগে বসেছি, এখন কি করবে ইউষা? ওর ছেলে মানুষিতে হেসে উঠল সবাই। ইউষাও হাসলো, তবে হিসড়ে আনা হাসি। বুকের ভেতরটা চিরে যাচ্ছে তার। অয়ন ভাই তুষিকে নিজের কাছে বসাতে মরিয়া। কই, ওকে তো কখনো এভাবে ডেকে কাছে বসালো না। ও বসাবেই বা কেন? অয়ন ভাই তো তুষিকে ভালোবাসে, ওকে নয়। ইউষা নিজের ওপর হাসলো, বিদ্রুপ করে ভাবল, কেন এই নিষ্ঠুর কথাটা তুই ভুলে যাস মেয়ে? অন ভাই তোর না, তোর হবেও না। এবার অন্তত একটু শক্ত কর নিজেকে। এখন থেকে যে প্রতিদিন এসব দেখেই তোকে বেঁচে থাকতে হবে, সেখানে এত তাড়াতাড়ি মরে গেলে চলবে নাকি? মেয়েটা নিষ্প্রভ চিত্রে হাসনার পাশে বসল।
রেহনুমা তনিমাকে চোখের ইশারায় কিছু একটা বোঝালেন। তৎপর মাথা নেড়ে ফুড কাস্টার্ডের বাটিটা তুষির পানে এগিয়ে দিলেন তিনি। হাসাহাসি মুখ করে বললেন, তুষি খাও, তোমার জন্য করেছি, পছন্দ না অনেক? তুষি ফল খুব ভালোবাসে, তারপরও এটা কি যে মজা। খুশিতে উচ্ছল হয়ে বলল। ওয়াও, এটা আবার বানিয়েছেন? তনিমা কপাল কুঁচকে বলেন, ও মা, এখনই আপনি আজ্ঞে করছেন কেন? উষা আমাকে যেভাবে ডাকে এখন থেকে সেভাবে ডাকবে, বুঝেছো? না, বুঝিনি, কারণ তুমিও তো ইয়োশাকে তুই করেই বলো। কই, আমাকে তো বলছো না। তনিমা হেসে ফেলেন। আচ্ছা বাবা, এখন থেকে তুই করেই বলবো। আরিন নাক মুখ কুঁচকে বিরক্ত শ্বাস ফেলল। এতদিন এ বাড়ি থেকে ওর যেতে ইচ্ছে করতো না। কতবার পাপা চাইলেন স্কলারশিপ নিয়ে লন্ডনে পাঠাতে, ও গেল না স্রেফ ইয়াসিরের জন্য। এই যে মাম্মাম ঘন ঘন পাপার কাছে যায়, মাসের পর মাস থেকে আসে। আইরিনের কখনো যাওয়ার ইচ্ছে হয়নি, কারণ সেই ইয়াসির। অথচ এখন মনে হচ্ছে এই বাড়ি থেকে ও পালাতে পারলে বাঁচে। তুষিকে নিয়ে সবাই এসব ঢঙার আধিক্যতা জাস্ট নিতে পারছে না। খুব অনীহাই চামচের ডগায় খাবার নিয়ে মুখে তুলল মেয়েটা। সাইফুল হাসনাকে বললেন, এ কি খালা, আপনার প্লেট খালি কেন? ভাবি, ওনাকে আরও 2টো পরোটা দাও। ও আল্লাহ, না না, আমি এত খাইতে পারি না বাবা, এটি অনেক। তুষি বলল, আরে দাদি, খাও খাও, খেয়ে দে মোটা হয়ে চেহারাটা আমার মতো গুলুমুলু করো। তারপর তোমাকেও একটা সুন্দর ছেলে দেখে বিয়ে দিয়ে দেব। আর কতকাল একা একা থাকবে বলো তো? টেবিলে হাসির রোল পড়ে গেল। আইরিনকে বাদ দিয়ে হুহা করে হেসে উঠল সকলে। ইউসাও আর মন খারাপ করে থাকতে পারল না। হাসনা চোখ রাঙিয়ে বললেন, চুপ থাক সেমরি, তুই নিজের বিয়ে নিয়ে ভাব। তোর স্বামী যে নাস্তা করছে না, করে না, হিডিল খেয়াল নিছস? তুষি সচেতন চোখে জিভ কাটল। সত্যি তো, বিটকেলটা সকালে খেয়েছি কিনা ওর তো জানাই হলো না। ইউসা মাথা তুলে আর চোখে অয়নকে দেখল একবার। মানুষটার সব থেকে অপছন্দের কথা। আর নিচের ঠোঁট দাঁত দিয়ে কামড়াচ্ছে, নরম ডিমের গায়ে চামচ নাড়াচ্ছে শুধু। জিম মেরে বসে থাকতে দেখে ইউসা দীর্ঘশ্বাস ফেল। ঢের বুঝল অয়ন ভাই খুব কষ্টে নিজেকে আটকে রেখেছেন। তনিমা বলেন, কি স্বার্থ? ও সকালে খেতে পারে না, ফ্রেশ হওয়ার অন্তত 2-1 ঘন্টার পরে খায়। এই দেহিয়া আশ্চর্য নিয়ম। তুষি বিড়বিড় করে বলল। মানুষটাই আশ্চর্যের দাদি। পরপরই প্রশ্ন করলেন বৃদ্ধা। আচ্ছা তুষি, তুই রাইতে কনে ঘুমাইছিলি বু? আমারে কইয়ে গেলি আইতেছি, আর আইলি না। তুষির উত্তরতরি চটপট বলে দিল, ইউসার ঘরে ছিলাম দাদি, ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। আজ তোমার সাথে শোবো। ইউসা মাথা নেড়ে ঠোঁট টিপে হাসল। মেজো ভাইয়ের জন্য মেয়েটাকে যে আর কত কথা বানিয়ে বলতে হবে। রেহনুমা রয়ে শয়ে মুখ খুললেন। বলছিলাম যে এখন স্টোররুমে না থাকলে হয় না? ও ঘরে তো খুব গরম, এসি টেসি নেই। ইউসার ঘরে শিফট হলে হতো না? তুষি শক্ত কণ্ঠে বলল। না। তনিমা বলেন, কেন, কি হবে? তোরা 2 বোন সব সময় একসাথে থাকবি। আমি ইউসার ঘরে থাকবো কি করে? ওই ঘরে থাকার যোগ্যতা আছে নাকি আমার? রেহনুমার মুখ কালো হয়ে গেল। মনে পড়ল সেদিনকার কথা। ইউসার ঘরে ঘুমিয়ে পড়ে এমনটা তো শুনিয়েছিলেন তিনি। ভেজা গলায় বললেন, আমার ভুল হয়ে গেছে তুষি, এবার অন্তত একটু। তুষি মাঝপথেই বলল, আপনার ভুল হলে ঠিক আছে, ভালো কথা মেনে নিলাম। কিন্তু আমি ইউসার ঘরে একেবারে থাকার জন্য কখনোই যাব না। আমি ছোট থেকে বস্তিতে মানুষ হলেও আমার আত্মসম্মান আছে। এতদিন তো আপনাদের কারো মনে হলো না আমার ঘরে এসি নেই, আমার গরম লাগতে পারে, এখানে থাকতে কষ্ট হতে পারে। আপনিই তো বলেছিলেন আমি বস্তির মেয়ে, আমার জন্য স্টোর রুমই অনেক কিছু। তাহলে দয়া করে এখন আর এত ভালোবাসা দেখাতে আসবেন না, নিতে পারি না আমি এত সব। ইউসা বলল, তুষি প্লিজ, মা তো বলেছেন ভুল হয়েছে, আর এমন করো না। আমি অনুরোধ করছি, প্লিজ আমার ঘরে চলো। তুষি আপত্তি জানালো নরম স্বরে। না ইয়োশা, এই প্রথম আমি তোমার কথা রাখতে পারবো না। তবে এখন যেভাবে যাই সেভাবেই যাব, কিন্তু সব সময় থাকতে বলো না আমায়। আমি আমার ওই ছোট্ট ঘরেই ঠিক আছি।
অয়নের ঠোঁটে ফিচেল হাসি ফুটল। ভীষণ মুগ্ধ চোখে চেয়ে রইল সে। তুষি যখন বলল আমার আত্মসম্মান আছে, এই কথাটা শুনতে এত ভালো লাগলো কেন? অবশ্য লাগারই তো কথা। পেডিট্রিশিয়ান সৈয়দ অয়ন আফসারের ভবিষ্যৎ স্ত্রী হবে যে, তার কথাই ঝাঁজ না থাকলে চলে। অয়ন যে ঘুরে ফিরে কেমন করে তুষিকে দেখছে লক্ষ্য করল ইউষা। গোধরা বেদনায় মেয়েটার বক্ষস্থল মুচড়ে উঠল ফের। মলিন মুখে ঢোক গিলে চুপ করে খাবার পড়ল মুখে। মেয়ের এই দৃঢ়তায় রেহনুমা আর বলার কিছু পেলেন না। অপরাধীর মতো মাথা নুইয়ে নিলেন শুধু। নেমে আসা থমথমে পরিবেশের ইতি টানা প্রয়োজন। সাইফুল গলা ঝেড়ে বললেন,